নেই চেয়ার টেবিল কম্পিউটার কিংবা ইন্টারনেট সংযোগ, অ্যানালগ পদ্ধতিতেই চলছে জিডি মামলার কার্যক্রম। অধিকাংশ গাড়ি ভাঙচুর হওয়ায় সেবা দিতে পড়তে হচ্ছে বিপাকে। এমনই নানা সমস্যার সীমাবদ্ধতা নিয়ে চালু হলো ঢাকা মহানগরের বেশিরভাগ থানার কার্যক্রম। এরপরও সাধারণ মানুষকে সেবা দেওয়ার দৃঢ় মনোবল নিয়ে কাজে ফিরেছে পুলিশ সদস্যরা। সামাজিক শৃঙ্খলা রক্ষা আর সাধারণ মানুষের নিরাপত্তায় পুলিশ সবসময় রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনে বাধাপ্রাপ্ত হয় এই বাহিনীর স্বাভাবিক কার্যক্রম। ৫ আগস্টের পর সপ্তাহখানেক বিরতি দিয়ে আবারও নিজ কর্মস্থলে ফিরেছেন পুলিশ সদস্যরা। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির গুলশান ও মিরপুর বিভাগের থানাগুলো এখনও স্বাভাবিক রূপে ফেরেনি। গুলশান বিভাগের ৬টি থানার মধ্যে ৩টি, মিরপুর বিভাগের ৭টি থানার মধ্যে ৫টি থানা ক্ষতিগ্রস্ত হয়। সেনা সদস্যদের পাহারায় সীমিত পরিসরে শুরু হয়েছে বাড্ডা থানার কার্যক্রম। থানায় পুলিশ পেয়ে সাধারণ মানুষও খুশি। পুলিশ ছিল না, থানা এরিয়া ছিল না, আমরা অনেক সমস্যার মধ্যেই ছিলাম। এখানে কার্যক্রম চলতেছে, অনেক ভালো লাগতেছে। নতুন বাজারে অবস্থিত ভাটারা থানা, থানার সাথেই ছিল পুলিশের বাসস্থান, সবই ক্ষতিগ্রস্ত হয়েছে। অস্থায়ীভাবে ভাটারা থানা চালু হয়েছে গুলশানের আজাদ মসজিদের পাশে। খিলক্ষেত থানাতেও সীমিত পরিসরে দেওয়া হচ্ছে নাগরিক সেবা। গুলশান থানা তেমন ক্ষতিগ্রস্ত হয়নি, ফলে স্বাভাবিকভাবেই সেবা দিচ্ছে এখানকার পুলিশ সদস্যরা। আমাদের গুলশান থানার কার্যক্রম শুরু হয়ে গেছে। পুলিশের জনতা, জনতায় পুলিশ, আমরা সবাই মিলে একত্রে কাজ করব। তো আমাদের জন্য পুলিশ অবশ্যই অনেক বেশি প্রয়োজনীয়। তাদের ছাড়া আমার মনে হয় না আমরা একটা দিনও পার করতে পারবো। রাজধানীর মিরপুরের পল্লবী থানা কয়েকটি চেয়ার টেবিল দিয়ে এখানেও হাতে কলমে চালু হয়েছে জিডি কার্যক্রম। আমি আশা করি যে সেবাটা আমি পেয়েছি, বাংলাদেশের এই ১৭ কোটি মানুষ আজকের পর থেকে যেন থানাতে এসে এই সেবাটাই পায়। মিরপুর বিভাগের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মিরপুর ২-এ অবস্থিত মিরপুর মডেল থানা। ৩তলা ভবনের প্রতিটি ফ্লোরই পুড়ে যায়। সব থানা নিরাপত্তায় রয়েছে সেনা সদস্যরা। থানাগুলো খুব দ্রুত স্বাভাবিক কার্যক্রমে ফিরবে বলে আশাবাদী সাধারণ মানুষ। সাদাত রহমতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। থানার কার্যক্রম নিয়ে আরও জানাতে এবার গাজীপুর ও বরিশাল থেকে যোগ দেবেন সহকর্মীরা। শুরুতেই যাব গাজীপুরে, সেখানে রয়েছেন সহকর্মী আবুল হাসান। হাসান, ঢাকার বেশ কয়েকটি থানায় আমরা দেখেছি যে অ্যানালগ পদ্ধতিতে কার্যক্রম চলছে, সেনা সদস্যরাও সহায়তা করছেন স্বাভাবিক পরিস্থিতিতে যেন পুলিশ সদস্যরা ফেরত যেতে পারেন। তো গাজীপুরের পরিস্থিতি কেমন দেখা যাচ্ছে? দেখুন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের আওতায় ৮টি থানা এবং জেলার ৫টি থানা রয়েছে। সর্বমোট ১৩টি থানায় কিন্তু পুলিশি যে কার্যক্রম সেটি চলে। এবং আমি যে থানাটিতে আছি এখন, বাসন থানা, সেই থানাটি আগে ছিল নাওজোর এলাকায়। সহিংস আন্দোলনের সময় সেই থানাটি কিন্তু পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয় এবং সেখানে আগুন জ্বালাও পোড়া হয়। ফলে ওই জায়গাতে থানাটি আর কার্যক্রম চালাতে পারেনি। ফলে এখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেই থানাটিকে কিন্তু এখন স্থানান্তর করেছেন পালের মাঠ এলাকায় এবং একটি ভাড়া বাড়িতে তারা কিন্তু কার্যক্রম শুরু করেছেন। আমি এখানকার কয়েকজন কর্মকর্তা এবং সদস্যদের সঙ্গে কথা বলেছিলাম। তারা যেটি জানিয়েছেন যে আগে যে থানায় ১০০ জন পুলিশ সদস্য ছিল, ওসি সহ, এবং এখন সেই ১০০ জন সদস্য নিয়ে তারা থানার কার্যক্রম শুরু করেছেন। তবে তাদের যে ডিজিটাল জিনিসপত্র ছিল, বিশেষ করে কম্পিউটার, প্রিন্টার সহ বিভিন্ন যে মালামাল, সেগুলো পুড়ে গেছে। ফলে জিডি সহ যে কার্যক্রম সেগুলো কিন্তু হাতেই করা হচ্ছে। ফলে অ্যানালগ পদ্ধতিতে আসলে পুলিশ তাদের কার্যক্রম চালাচ্ছে। এবং একই অবস্থা কিন্তু জয়দেবপুর থানায়, সেখানেও কিন্তু বেশ ভাঙচুর হয়েছে এবং গাছা থানায় হামলা হয়েছে, টঙ্গী পশ্চিম থানায় হামলা হয়েছে, ভাঙচুর হয়েছে। ফলে এইসব থানায় যে কার্যক্রম সেটি কিন্তু কিছুটা বিঘ্নিত হচ্ছে এবং এগুলো একটু সময় লাগবে স্বাভাবিক হতে। অন্য যে থানাগুলো আছে সেগুলোতে মোটামুটি স্বাভাবিক কার্যক্রম চলছে বলে আমরা জেনেছি। এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা যেটি বলছেন যে এখানে পুলিশের উপস্থিতি তারা শতভাগ নিশ্চিত করেছেন এবং শতভাগ পুলিশই তারা থানায় যোগদান করে তাদের যে দৈনিক যে কাজ, সেই কাজগুলো করে যাচ্ছেন। বিভিন্ন আসামি ধরা সহ যে আনুষঙ্গিক কাজ সেগুলো করে যাচ্ছেন। তবে আমি যে থানাটি এখন আছি, সেই থানার একজন কর্মকর্তা বলছেন যে এখন পর্যন্ত এই থানায় স্থানান্তরের পর কোনো জিডি এন্ট্রি হয়নি এবং তারা আশা করছেন যে তারা দ্রুতই ডিজিটাল পদ্ধতিতে ফিরে যেতে পারবেন এবং মানুষের সেবায় তাদের যে ব্রত সেটি তারা ঠিকভাবে পালন করতে থাকুন। এবারে বরিশালের পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আল আমিন।
আল আমিন বরিশালের থানাগুলো স্বাভাবিক পরিস্থিতিতে ফিরতে কি পরিমাণের সময় নিতে পারে এ বিষয়ে পুলিশ সদস্যদের কোনো বক্তব্য পেয়েছেন কি? ইতিমধ্যে কিন্তু বরিশালের যে থানাগুলো রয়েছে, বরিশাল মেট্রোপলিটন এলাকায় যে 4টি থানা রয়েছে, সেই 4টি থানায় কিন্তু কার্যক্রম শুরু হয়েছে। আমরা গত 3 দিন আগেই দেখেছিলাম যে পুলিশ সদস্য যারা রয়েছে তারা কিন্তু থানায় আসছেন এবং তারা কিন্তু নিয়মিত থানার যে কার্যক্রম সেই কার্যক্রম কিন্তু পরিচালনা করছেন। এর পাশাপাশি আমরা যদি বলি যে বরিশালের যে ট্রাফিক পুলিশের যে ব্যবস্থাপনা সেটি কিন্তু আমরা দেখেছি ইতিমধ্যে চালু হয়ে গেছে এবং ট্রাফিক পুলিশের যে সদস্যরা রয়েছে তারা রাস্তার মোড়ে মোড়ে কিন্তু তারা তাদের দায়িত্ব পালন করছেন। প্রথমে আমরা কয়েকটি রাস্তার গুরুত্বপূর্ণ মোড়ে দেখলেও এখন কিন্তু সদর রোড সহ যে গুরুত্বপূর্ণ মোড়গুলো রয়েছে প্রত্যেকটি মোড়ে কিন্তু পুলিশ সদস্যদের উপস্থিতি আমরা দেখতে পেয়েছি। এর পাশাপাশি আমরা যদি বলি বরিশাল কোতোয়ালি মডেল থানা, সেই থানাটি কিন্তু 5 তারিখের পর থেকেই কিন্তু আসলে সেই থানায় কিন্তু কার্যক্রম চলছিল, অর্থাৎ এখানে কিন্তু পুলিশ উপস্থিতি ছিল, কিন্তু যেহেতু একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে কিন্তু থানার নিরাপত্তার জন্য সেনাবাহিনীও কিন্তু সেখানে মোতায়েন করা হয় এবং সব ক্ষেত্রেই আমরা দেখেছি যে পুলিশ সদস্যরা কিন্তু তাদের কাজে ফেরার যে একটা প্রক্রিয়া সেই প্রক্রিয়ার মধ্যেই ছিলেন এবং পরবর্তীতে স্বরাষ্ট্র উপদেষ্টার আশ্বাসের পরে কিন্তু তারা কিন্তু সেই কাজে ফিরেছেন এবং আমরা থানায় এখন কিন্তু দেখছি যে সাধারণ মানুষ তাদের যে বিভিন্ন জিনিসপত্র হারানোর যে বিষয়টি সেটি বিষয়ে অভিযোগ করছেন এবং অনেক সময় দেখা যায় সার্টিফিকেট হারানোর বিষয়ে তারা একটি হারানো বিজ্ঞপ্তি করতে যান, সেক্ষেত্রে কিন্তু একটি জিডি এন্ট্রির দরকার হয়, সেটি কিন্তু তারা এখন করতে পারছেন। সেক্ষেত্রে মোটামুটিভাবে কিন্তু থানার যে কার্যক্রম সেই কার্যক্রমগুলো কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং পুলিশের যে টহল সেই টহলের কিন্তু বিষয়টি এখন আমাদের চোখে পড়েনি যে পুলিশ টহল দিচ্ছে, তবে এইগুলো কিন্তু আসলে ধীরে ধীরে কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন এই বিষয়গুলো কিন্তু আসলে ধীরে ধীরে চলে আসবে এবং পুলিশ এবং সাধারণ মানুষের মধ্যে একটি সম্পৃক্ততা তৈরি হবে আবারও এবং যে পুলিশের যে কার্যক্রম সেটি কিন্তু পুনরায় আবার সার্বিকভাবে যে স্বাভাবিক যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো কিন্তু চালু হবে। তো এই ছিল বরিশাল থেকে আমার কাছে। গাজীপুর ও বরিশাল থেকে থানার কার্যক্রমের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা। সরকার পতন আন্দোলনের সময় হত্যা ও হামলায় জড়িতদের বিরুদ্ধে আজ সারা দেশের থানায় মামলা করার আহ্বান জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেই সাথে শেখ হাসিনার বিচার সহ 4 দফা দাবি জানিয়েছেন তারা। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে তারা এ দাবি জানান। মঙ্গলবার বিকেলে শিক্ষার্থীদের রেজিস্ট্যান্স উইক কর্মসূচি শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে। নির্ধারিত সময়ের আগেই জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। তখন শেখ হাসিনার ফাঁসির দাবিতে প্রকম্পিত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। পরে কর্মসূচির অংশ হিসেবে ক্যাম্পাসে লং মার্চ মিছিল করেন শিক্ষার্থীরা। লং মার্চ শেষে বিক্ষোভের সব মিছিল মিশে যায় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় 4 দফা দাবি তুলে ধরেন তারা। ফ্যাসিবাদী কাঠামোকে ব্যবহার করে যেসব হত্যাকাণ্ড ঘটানো হয়েছে সেগুলোর দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে। যারা পরিকল্পিত ডাকাতি ও লুণ্ঠনের মাধ্যমে গণ অভ্যুত্থানকে বিতর্কিত করার প্রচেষ্টায় অংশগ্রহণ করেছে তাদের বিচার নিশ্চিত করতে হবে। যারা ছাত্র জনতার অভ্যুত্থানে হামলা, মামলা এবং হত্যাকাণ্ডকে বৈধতা দিয়েছে এবং ফ্যাসিবাদ বারংবার কায়েম করার চেষ্টা করেছে তাদের দ্রুততম সময়ে অপসারণ ও বিচার নিশ্চিত করতে হবে। প্রশাসন ও বিচার বিভাগে যারা এতদিন বৈষম্যের শিকার হয়েছে তাদের জন্য সবার জন্য ন্যায্যতার ভিত্তিতে সমান সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। আন্দোলনের সময় যারা অত্যাচার নিপীড়নে জড়িত ছিল তাদের চিহ্নিত করে মামলা করার আহ্বান জানানো হয়। ফ্যাসিবাদী দালালরা খোয়ারে লুকিয়ে আছে, সেখান থেকে তাদেরকে আমরা খুঁজে খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসব। মামলা দেওয়ার পাশাপাশি আন্দোলনে শহীদ ও আহতদের তালিকা করতে তথ্য দেওয়ারও আহ্বান জানান আন্দোলনকারীরা। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক গ্রেপ্তার হয়েছেন। রাজধানীর সদরঘাট থেকে তাদের আটক করে পুলিশ। ঢাকা মহানগর পুলিশ কমিশনার মাইনুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকার নিউ মার্কেট থানার একটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।
কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে 16 জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে নিহত হয় 2 জন। তাদের একজন ছাত্র ও আরেকজন হকার। এই ঘটনায় নিউ মার্কেট থানায় আলাদা 2টি হত্যা মামলায় ইন্ধনদাতা হিসেবে গ্রেপ্তার হন তারা। গত 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশত্যাগ করেন শেখ হাসিনা। এরপর মন্ত্রিপরিষদ সদস্য ও আওয়ামী লীগ নেতারা আত্মগোপনে চলে যান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে হত্যা মামলার আদেশ দিয়েছে ঢাকার আদালতে। কোটা সংস্কার আন্দোলনে রাজধানীর মোহাম্মদপুরে দোকানদার আবু সায়েদ নিহতের ঘটনায় মামলাটি করেন এক ব্যবসায়ী। এতে সাবেক সড়কমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক আইজিপি সহ 7 জনকে আসামি করা হয়েছে। মামলাটি রেকর্ডের জন্য মোহাম্মদপুর থানাকে নির্দেশ দিয়েছে আদালত। গেল 19 জুলাই মোহাম্মদপুরে কোটা সংস্কার আন্দোলনকারীদের লক্ষ্য করে নির্বিচারে গুলি চালায় পুলিশ। সে সময় রাস্তা পার হতে গিয়ে গুলিতে নিহত হন মুদি দোকানদার আবু সায়েদ। এ ঘটনায় মঙ্গলবার মামলা নেওয়ার জন্য ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে আবেদন করেন ব্যবসায়ী SM আমির হামজা। এছাড়া নিরীহ নাগরিক হত্যার বিচার দাবি করেন তিনি। আদালত তার জবানবন্দি রেকর্ড এবং পরে মোহাম্মদপুর থানাকে মামলার নির্দেশ দেন। আমি অনুরোধ করেছিলাম ব্যক্তিগতভাবে যে আপনারা ঢাকায় আসেন, খরচ আমরা দেই, আপনি মামলা করেন। তারা এতই বেশি ভীত সন্ত্রস্ত এবং এতই বেশি হতবিহ্বল যে তারা আসতে চান না। ওনারা প্রাইমারি কনসার্ন দিয়েছেন যে আপনি করেন, কিছু করতে পারলে যদি আমাদের কোনো ন্যায় বিচার আমরা পাই আপনার প্রতি আমাদের সমর্থন থাকবে। যার কারণে বিবেকের তাড়নায় আমি মূলত মামলাটা করেছি। আন্দোলন দমনের নামে নির্বিচার হত্যার নির্দেশ দেয় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও আসামি করা হয়েছে। শেখ হাসিনা 1 নম্বর আসামি, তারপর হচ্ছে ওবায়দুল কাদের এবং অন্যান্য যে আসামিরা আছে তারা বিভিন্ন গণমাধ্যমে বা ব্রিফিংয়ের মাধ্যমে তারা পুলিশ প্রশাসনকে বিভিন্নভাবে নির্দেশ দিয়েছেন এবং ইন্ধন দিয়েছেন। এই জন্য আমরা মামলাটা দায়ের করেছি তাদের বিরুদ্ধে। আর সেটা হচ্ছে পেনাল কোডের 302, 149 এবং 34 ধারায়। এ মামলার অন্য আসামিরা হলেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ, পুলিশের যুগ্ম কমিশনার বিপ্লব কুমার ও সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। ছাত্র জনতার আন্দোলনের মুখে 5 আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। সরকার পতনের পর তার বিরুদ্ধে এটাই প্রথম মামলা। আফসানা আফরোজ জুই, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 15 আগস্টে সরকারি ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সভায় ছুটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। এদিন বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে আরও বলা হয়েছে, উপদেষ্টা পরিষদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপে ঐক্যমতের ভিত্তিতে জাতীয় শোক দিবস হিসেবে সাধারণ ছুটি বাতিলের সিদ্ধান্ত অনুমোদন করা হয়। বৈঠকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিহতদের জন্য শোক প্রস্তাব গ্রহণ করা হয়। এছাড়া ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসা এবং শহীদদের পরিবারকে সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে তাদের তালিকা তৈরির নির্দেশনাও দেওয়া হয়েছে। এছাড়াও বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সর্বোচ্চ বয়সসীমা সংক্রান্ত আদেশের বিধানটি বিলুপ্ত করার প্রস্তাব উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদিত হয়েছে। মর্যাদার সঙ্গে 15ই আগস্ট শোক দিবস পালনের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। মঙ্গলবার রাত 9টার দিকে তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ফেসবুক পেজে পোস্ট করা এক খোলা চিঠিতে তিনি এই আহ্বান জানান। বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দেয়া এবং নিহতদের জন্য দোয়া করার আহ্বানও শেখ হাসিনার। ছাত্র আন্দোলন ঘিরে হত্যা ও নাশকতায় জড়িতদের চিহ্নিত করে শাস্তির দাবি করেন আওয়ামী লীগের সভাপতি। এছাড়া স্বজনহারাদের জন্য সহমর্মিতা জানান তিনি। বলেন, 1975-এর 15ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার স্মৃতি ধারণ করা ধানমন্ডির বাড়িটি দেশের মানুষকে উৎসর্গ করেছিলেন 2 বোন। ওই বাড়িটি ধ্বংস করা হয়েছে। পরিবারের যে স্মৃতি তাদের বেঁচে থাকার অবলম্বন ছিল তা পুড়িয়ে ছাই করা হয়েছে। এজন্য দেশবাসীর কাছে বিচার চেয়েছেন শেখ হাসিনা। প্রতি মাসে গড়ে 45টি নাম পরিচয়হীন মরদেহ দাফন করে আঞ্জুমান মুফিদুল ইসলাম। তবে গত মাসে ছাত্র জনতার আন্দোলনের সময় 81টি মরদেহ দাফন করে এই সংগঠন।
এছাড়া পরিচয় শনাক্ত না হওয়ায় ঢাকা মেডিকেলের মর্গে পড়ে আছে ১৯টি মরদেহ। ধারণা করা হচ্ছে এদের বেশিরভাগই ছাত্র জনতার আন্দোলনের সময় নিহত হয়েছেন। জুলাইয়ের শেষে কোটা আন্দোলনে উত্তাল হয় সারা দেশ। ৫ আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। পুরো আন্দোলনে প্রাণ হারিয়েছেন কয়েকশো মানুষ। সবচেয়ে বেশি ১৩৯ মরদেহের হিসেব দিয়েছে ঢাকা মেডিকেল। পরিচয় শনাক্ত না হওয়ায় অনেকের মরদেহ দেয়া হয় আঞ্জুমান মুফিদুল ইসলামে। ময়নাতদন্ত না হওয়ায় এখনও মর্গে রয়েছে ১৯ মরদেহ, বেশিরভাগই ছাত্র আন্দোলনে নিহত। আননোন বডির ব্যাপারে আমরা সিআইডিকে জানাচ্ছি। সিআইডি আসলে তাদের পরিচয় জানা গেলে তারপরে আমরা ব্যবস্থা নেব। সিআইডি থেকে যখনই এই আননোন বডিগুলির জন্য এই ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হবে তারপরে আমরা ব্যবস্থা নেব। রাখছি যদি কোনো সময় লোকজন আসে দাবি দুবি করে, আইডেন্টিফাই যদি করে কেউ, এই জন্য ফ্রিজে রাখা হয়েছে। এর মধ্যে ২-১ জন লোক আসলে দেখে গেছেন, শনাক্ত করতে পারিনি। আঞ্জুমান মুফিদুলের কাছে ঢাকা মেডিকেল থেকে মরদেহ আসে ৪৬টি, সোহরাওয়ার্দী মেডিকেল থেকে ১৫, সলিমুল্লাহ মেডিকেল থেকে ১০ এবং গাজীপুরের শহীদ তাজউদ্দিন মেডিকেল থেকে ৮টি। জানুয়ারি থেকে জুন পর্যন্ত ২৭০ মরদেহ দাফন করেছে সংগঠনটি, আর শুধু জুলাইতে দাফন হয়েছে ৮১ মরদেহ। বেওয়ারিশ ডিক্লেয়ার করার প্রসেসটা কি? মনে করেন আমার একজন স্বজন ওই কেরানীগঞ্জ আপনার ইয়েতে থানায় বা মর্গে পড়ে আছে, তা আমি কি করে জানবো? এটা জানাবার জন্য যদি কোনো প্রসেস হয় তাহলে তো মানুষ জানতে পারলো। বা আমাদেরই যদি মনে করেন দায়িত্ব দেয় যে আঞ্জুমান এইটার ছবিটা আমরা মিডিয়াতে দিয়ে দেবে, তারপরে মিডিয়ার থেকে যেটা হদিশ হবে আমরা ওটাকে ফেস করার ব্যবস্থা করব। সব মরদেহ রায়ের বাজার কবরস্থানে দাফন করেছে আঞ্জুমান মুফিদুল। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতীয় অর্থোপেডিক হাসপাতালে ১৫ জুলাই থেকে এ পর্যন্ত ৬৩৭ জন চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে ৩৮৬ জন গুলিবিদ্ধ, মারা গেছেন ২ জন, পা কাটা পড়েছে ৮ জনের। হতাহতদের মধ্যে কেউ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সৈনিক, কেউ সাধারণ মানুষ। এদের সবার চিকিৎসা খরচ যোগাচ্ছে অন্তর্বর্তী সরকার। রাজধানীর পঙ্গু হাসপাতালের ক্যাজুয়ালিটি ২-এ ১ সপ্তাহ ধরে চিকিৎসা নিচ্ছেন সিরাজগঞ্জের এনামুল কাউসার। মাস্টার্স পাশ করা এনামুল গত ৪ আগস্ট ছাত্র আন্দোলনে অংশ নিয়ে গুলিবিদ্ধ হন। ভাইয়ের অবস্থা, পায়ের অবস্থা খুবই খারাপ এবং ডাক্তাররা বলতেছে পা কেটে ফেলতেও পারে, লাগতে পারে। সেখান থেকে আমরা ওখান থেকে জিএম মেডিকেল থেকে আমরা শিফট করে আমাদের পঙ্গুতে পাঠা দেয়। জুলাই আগস্টে আন্দোলন করতে গিয়ে আহত ১৩০ জন এখনও এই হাসপাতালে ভর্তি। এদের অনেকের পা কেটে ফেলতে হয়েছে। সুস্থ হয়ে বাঁচার আশাও কম কয়েকজনের। অপারেশন হওয়ার পর বাসা দিয়ে পাঠাইব, আবার আইতে ৪ মাস পর এই জায়গায়। তারপর আরেকটাকে জন্য করবো প্লাস্টিক সার্জারি নাকি, এটা করব, টাকা পয়সা লাগতেছে না। ডাক্তার বলছে আমার সামনে আরও অপারেশন 2টা আছে, তো কবে সুস্থ হয়ে বাড়িতে ফিরবো এখনও সঠিক বলা যায় না। তো আমার তো বাল বাচ্চা আছে, আমি একজন ড্রাইভার, কবে কর্ম করে এই হাত দিয়ে কর্ম করে খাবো সেটাও আমি সঠিক এখন পর্যন্ত জানি না। আমার ভাই গুলিবিদ্ধ হয়েছে ১৯ তারিখ বিকাল ৩টায়। তার এখন 3টা অপারেশন হয়েছে, ডাক্তার বলছে আরেকটা অপারেশন লাগবে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে আহতদের বিনামূল্যে চিকিৎসা দেয়া হচ্ছে। প্রয়োজন হলে অঙ্গ সংযোজন ও কর্মসংস্থানের পরিকল্পনাও রয়েছে। মোস্টলি পেশেন্ট হলো যে গানশট ইঞ্জুরিগুলো ওপেন ফ্র্যাকচার হয়, মানে আপনার হাড়ও ভাঙছে, আবার তার মাংস উপরে চামড়া টামড়াও থেতলে গেছে। তো মাংস চামড়া এগুলো থেতলে গেলে এটা যদি একটা ফেভারেবল কন্ডিশনে না আসে, উপযোগী কন্ডিশনে না আসলে আমরা হাড়ের চিকিৎসাটা করতে পারি না। আর অঙ্গহানি যাদেরকে হয়েছে বা যারা একটু প্রতিবন্ধীর দিকে যাবে তাদের ইনকোর্স অফ টাইম আমরা সামনের দিকে হয়তো 1.5-2 মাস বা 3 মাস লাগবে তার প্রস্থেটিক লিম্বের জন্য, সেটার জন্য আমরা রেকর্ড রাখতেছি এবং তাদের জন্য সর্বোচ্চ সহযোগিতা যেটা করার জন্য আমার প্রতি নির্দেশনা আছে। আর এই দেশের আপামা সব মানুষই এগিয়ে আসছে, আমার মনে হয় তাদের চিকিৎসার অসুবিধা হবে না। আন্দোলনে আহত হয়ে পঙ্গু হাসপাতাল ছাড়াও অনেকে অন্য হাসপাতালেও চিকিৎসা নিচ্ছেন। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পুলিশের বিশেষ শাখার সাবেক প্রধান মনিরুল ইসলাম এবং ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমানকে চাকরি থেকে অবসর দেওয়া হয়েছে।
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ অধিশাখা 1 থেকে জারি করা প্রজ্ঞাপনে তাদের অবসর দেওয়ার কথা জানানো হয়। দুজনই পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক পদমর্যাদার কর্মকর্তা ছিলেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন 2018 এর 45 ধারা অনুযায়ী জনস্বার্থে চাকরি থেকে মনিরুল ইসলাম ও হাবিবুর রহমানকে অবসর দেয়া হলো। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা অপর একটি প্রজ্ঞাপনে মনিরুল ইসলামকে এসবি থেকে পুলিশ অধিদপ্তরে এবং হাবিবুর রহমানকে ডিএমপি কমিশনারের পদ থেকে বদলি করে পুলিশ অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছিল। প্রায় 1 মাস পর আজ থেকে পুরো দমে খুলেছে সব প্রাথমিক বিদ্যালয়। সকাল 8টার দিকে বেশিরভাগ স্কুলেই শিক্ষার্থীদের উপস্থিতি দেখা যায়। বই খাতা নিয়ে ক্লাসে বসেছে তারা। এর আগে মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে শ্রেণী কার্যক্রম পুরো দমে চালুর কথা জানিয়েছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। গত 17 জুলাই ছাত্র আন্দোলনের মাঝে প্রাথমিক বিদ্যালয় বন্ধ করে দেয়া হয়। অন্তর্বর্তী সরকারের প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা হিসেবে সোমবার দায়িত্ব নেন ডাক্তার বিধান চন্দ্র রায়। ডাক্তার বিধান রঞ্জন রায় সে সময় তিনি জানান, প্রাথমিক শিক্ষা যে কোনো জাতির জন্য ভিত্তিস্বরূপ, তবে বাংলাদেশে তেমন গুরুত্ব না পাওয়াটা দুঃখজনক। আরও জানাতে এবার তেজগাঁও থেকে যোগ দিচ্ছেন সহকর্মী খালেদ রায়হান। রায়হান, পুরো দমে তো প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম আজকে থেকে শুরু হলো। শিক্ষার্থী এবং শিক্ষক যারা রয়েছেন তাদের প্রতিক্রিয়া কেমন? দেখুন, 17 তারিখ গত মাসের থেকেই কিন্তু সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছিল। তারপরে এই মাসের মানে আগস্টের 6 তারিখে আইএসপিআর এর পক্ষ থেকে কিন্তু বলা হয়েছিল যাতে সকল প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়া হয়, কিন্তু যেহেতু মন্ত্রণালয় থেকে কোনো ঘোষণা আসেনি, যার ফলে কিছু কিছু প্রতিষ্ঠান খুললেও বাকিগুলো কিন্তু খোলা হয়নি। এবং আজকে গতকালকে যেহেতু মন্ত্রণালয় থেকে নির্দেশনা এসেছে, তারই ধারাবাহিকতা আজকে আমরা দেখেছি রাজধানী সহ সারা দেশেই যে সকল প্রাথমিক বিদ্যালয়গুলো রয়েছে সেগুলো খোলার কার্যক্রম সেটি কিন্তু শুরু হয়েছে। দীর্ঘ সময় বন্ধ ছিল, সেটি নিয়ে প্রতিক্রিয়া শিক্ষার্থী যারা আছেন, শিক্ষক যারা আছেন, তারা বলছেন যে ক্লাস যেহেতু বন্ধ ছিল, তারা ক্লাসটি কবে খুলবে সেই শঙ্কায় ছিলেন। এবং যেহেতু বেশ কয়েকদিন বলা যায় যে সহিংস অবস্থার মধ্যে সারা দেশ ছিল, সেটিও অনেকটা লাঘব হয়ে গেছে। আমি এখন যেই বিদ্যালয়টিতে রয়েছি এখানে কিন্তু এই স্কুলটি বন্ধ না। স্কুলটি যেহেতু সকাল 7:30 থেকে খুলেছে, 10টা পর্যন্ত ক্লাস চলবে, শিক্ষার্থীরা সব ক্লাসেই রয়েছে। এবং তারা যেটি বলছেন যে লম্বা সময় পর স্কুল খোলার পর যারা শিক্ষার্থী রয়েছেন তারা অনেকটাই খুশি। এবং শিক্ষকদের মধ্যে একটি শঙ্কা ছিল যে যেহেতু লম্বা সময় ধরে স্কুল খুলছে না, কবে খুলবে। যেহেতু খুলে গেছে, কিছুটা শিক্ষার্থী আজকেও কম রয়েছে। দিন যত যাবে কাল পরশু থেকে হয়তো শিক্ষার্থী যারা আছেন তারা স্কুল বা যেখানে খুলেছে সেখানে তারা যাবেন। এবং অভিভাবকদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা যেটা বলছেন যে দীর্ঘ সময় স্কুল বন্ধ থাকায় যে তাদের ক্ষতি হয়েছে সেটিকে পুষিয়ে নেওয়ার জন্য অনেকে বাসায় পড়াশোনা করেছেন, তারপরে স্কুল বন্ধ থাকলে যেই ক্ষতিটি সেটি কিন্তু হয়েছে। এবং এখন যেহেতু খুলেছে তারা পুরোদমে ক্লাস বিভিন্ন জায়গায় আমরা ঘুরে দেখেছি, সেগুলো ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে এবং ক্লাস চলছে। কিছুটা শিক্ষার্থী কম মনে হচ্ছে, তবে যারা শিক্ষক রয়েছেন, যারা অভিভাবক রয়েছেন, তারা মনে করছেন যে দিন গেলে শিক্ষার্থীর সংখ্যা আরও বাড়বে। তেজগাঁ থেকে জানাচ্ছিলেন সহকর্মী খালেদ রায়হান। প্রাথমিক বিদ্যালয় খোলা নিয়ে আরও জানাতে এবার রাজশাহী ও দিনাজপুর থেকে যোগ দেবেন সহকর্মীরা। শুরুতে যাব রাজশাহীতে, সেখানে রয়েছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, আজকে তো পুরো দমে প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়েছে, শিক্ষার্থী এবং অভিভাবকদের মনে স্বস্তি ফিরেছে কি? দীর্ঘ 1 মাস পরে কিন্তু রাজশাহীতে যে প্রাথমিক বিদ্যালয় খোলা সেটি ঘোষণা এসেছে এবং আমরা দেখেছি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলেছে ঠিকই এবং এখানে যে শিক্ষকরা রয়েছেন তারাও এসেছেন, কিন্তু যে শিক্ষার্থীদের আসার কথা ছিল তাদের কিন্তু উপস্থিতি বা সংখ্যা একেবারে হাতে গোনা। কোথাও আমরা দেখেছি 1 থেকে 2 জন করে এসেছে, শিক্ষার্থীরা এসেছে এবং অধিকাংশ ক্ষেত্রেই অনেকের ক্ষেত্রেই বলা গেছে বা তারা বিষয়টি জানে না। বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ের, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই অবস্থা, কিন্তু কিন্ডারগার্টেন যেগুলো রয়েছে সেগুলোতে কিন্তু
শিক্ষার্থীদের পর্যাপ্ত অর্থাৎ রেগুলার সময় যে শিক্ষার্থী থাকে সেটি কিন্তু আমরা দেখেছি, কিন্তু প্রাথমিকের চিত্র পুরোটাই উল্টো। এখন পর্যন্ত আমরা দরগাপাড়া প্রাথমিক বিদ্যালয়ে অবস্থান করছি, এখানে কোনো শিক্ষার্থী নেই। কিছুক্ষণ আগেও আমরা বেশ কয়েকটি প্রাথমিক বিদ্যালয় ঘুরেছি, দেখেছি, কিন্তু সেখানেও কিন্তু আমরা শিক্ষার্থীদের খুব একটা উপস্থিতি আমরা লক্ষ্য করিনি। কোথাও একজন, কোথাও দুইজন এমন করে দেখা গেছে। এবং যথারীতি শিক্ষকরা এসেছেন, এখানে কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন তারা যথাসময়ে আসছেন এবং তারা বলছেন যে ক্রমান্বয়ে হয়তো এই শিক্ষার্থীদের আসার সংখ্যাটা হয়তো বৃদ্ধি পাবে এবং অনেকে হয়তো এখন পর্যন্ত শঙ্কা কাটিয়ে উঠতে পারেননি যে হয়তো কোনো অসুবিধা হতে পারে কিনা। যদিও এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা যদি বলি তাহলে কিন্তু পরিপূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা বা কোনো শঙ্কা এরকম কিন্তু কোনো পরিস্থিতি নেই। এখন বলা যেতে পারে যে আন্দোলন সংগ্রাম গেছে তারপর থেকে বর্তমানে রাজশাহীর পরিস্থিতি একদম স্বাভাবিক, অর্থাৎ এখানে যান চলাচল থেকে শুরু করে জীবনযাত্রার কথা যদি বলা হয় থাকে পুরোটাই কিন্তু স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। এবং এখন পর্যন্ত আমরা শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে, বিশেষ করে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে যেটি দেখেছি, সেখানে এখন পর্যন্ত শিক্ষকরাও কিন্তু বলছিলেন যে তারা হয়তো সামনের দিনে শিক্ষার্থীদের সংখ্যা বাড়বে এবং ঠিক পুনরায় যেমন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে থাকে এই শিক্ষাঙ্গনগুলো, প্রাথমিক বিদ্যালয়গুলো, সেটি হয়তো আমাদেরও এমনটি প্রত্যাশা। আপনি সাথেই থাকবেন। এবারে দিনাজপুর থেকে জানাবেন সহকর্মী ASM আলমগীর। দিনাজপুরে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, প্রাথমিক বিদ্যালয়ে আজকে শিক্ষার্থীদের উপস্থিতি কেমন দেখা যাচ্ছে পুরোদমে খোলার পরে? আসলে আপনি জানেন যে গত মাসের 17 জুলাই পরে আজকেই শিক্ষা প্রতিষ্ঠান শ্রেণী কার্যক্রমগুলো শুরু হলো, যার কারণে আজকে কিন্তু আমি বেশ কয়েকটি দিনাজপুরের শিক্ষা প্রতিষ্ঠানগুলো, প্রাইমারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো ঘুরলাম। সেখানে শিক্ষার্থীদের উপস্থিতি কিন্তু এখনো আশাব্যঞ্জক নয়। খুব সামান্য শিক্ষার্থী কিন্তু আজকে এসেছে, তবে শিক্ষকরা সকলে এসেছে এবং আমি শিক্ষকদের সঙ্গে কথা বলেছি। শিক্ষকরা বলছেন যে আসলে আমাদের শ্রেণী পাঠ বন্ধ ছিল, কিন্তু আসলে অফিস চালু থাকার কারণে কিন্তু শিক্ষকরা নিয়মিত আসতেন এবং আজকে যেহেতু শ্রেণী পাঠ শুরু হবে, যার কারণে তারা কিন্তু স্কুল পরিষ্কার পরিচ্ছন্ন করা থেকে শুরু করে সব ধরনের কার্যক্রম তারা করেছেন এবং তারা কিন্তু গতকালকে কিন্তু অভিভাবকদেরকে মোবাইল ফোনের মাধ্যমে এবং স্থানীয় যে শিক্ষক আছেন শিক্ষকদের মাধ্যমে আশেপাশে ক্লাস্টারের যে শিক্ষার্থীরা আছে তারা যেন আজকে এই শিক্ষা প্রতিষ্ঠান খোলার মেসেজটি যাতে সকল শিক্ষার্থী যাতে পায় সেই বিষয়টি তারা নিশ্চিত করেছেন। তবে যেহেতু সার্বিক দীর্ঘদিন পরে শিক্ষা প্রতিষ্ঠান খুলছে, যার কারণে আসলে তারা মনে করছেন যে হয়তো আর কিছুটা পরিস্থিতি স্বাভাবিক হলে বা 2-1 দিনের ভিতরেই কিন্তু আসলে পুরাদমে শিক্ষার্থীরা এই শিক্ষা প্রতিষ্ঠান আসবেন, এটি তারা আশাবাদ ব্যক্ত করেছেন। তো এমনিতে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে 2-1টি করে শিক্ষার্থী তারা আসছেন, কিন্তু শিক্ষকরা কিন্তু সকলেই এসেছেন। শিক্ষকরা সকলেই তারা আসছেন এবং তারা বলতেছেন যে তারা তাদের আওতাধীন যেসব শিক্ষার্থী আছে তাদের সকলকে তারা জানিয়েছেন 2-1 দিনের ভিতরে আসলে এই শিক্ষা কার্যক্রম স্বাভাবিক হবে বলে তারা জানিয়েছেন। এই ছিল দিনাজপুরের প্রাথমিক বিদ্যালয়গুলোর সর্বশেষ অবস্থা। প্রাথমিক বিদ্যালয় খোলার কার্যক্রম নিয়ে রাজশাহী ও দিনাজপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা। সংখ্যালঘুদের 8 দফা দাবি পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস মেলায় আগামী 3 দিন নতুন কোনো কর্মসূচি দেয়া হবে না। অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ শেষে একথা জানিয়েছে সংখ্যালঘু অধিকার আন্দোলন। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংবাদ সম্মেলন করে আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীরা। তারা জানান দুপুরে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন। সেখানে সংখ্যালঘু নির্যাতনের বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনের ব্যাপারে আলোচনা হয়েছে। এছাড়া দুর্গাপূজায় 5 দিনের ছুটি সহ সব দাবি আলোচনার মাধ্যমে বাস্তবায়ন করার আশ্বাস মিলেছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। এজন্য মানুষের দুর্ভোগ সৃষ্টি করে কর্মসূচি না দেওয়ার কথা জানান শিক্ষার্থীরা। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে এক্ষেত্রে দ্রুত তদন্ত কমিটি গঠন করে দোষীদের বিচারের আওতায় আনার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ইতিমধ্যে নির্দেশ প্রদান করা হয়েছে। সেই কারণে আগামী 14, 15 এবং 16 আগস্ট সংখ্যালঘু অধিকার আন্দোলনের সাধারণ শিক্ষার্থীরা কোনো ধরনের কর্মসূচি রাখছে না। সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভের দায়ে জেলে যাওয়া 57 বাংলাদেশিকে মুক্ত করতে আইনগত উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। চলছে জোর কূটনৈতিক প্রচেষ্টাও। আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর কথা জানিয়েছেন। এই ধরনের ঘটনা ভবিষ্যতে এড়াতে এবং বিদেশে বাংলাদেশি কর্মীদের নিরাপত্তা নিশ্চিতে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর পরামর্শ অভিবাসন বিশেষজ্ঞদের। বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে দুবাইতে বিক্ষোভ করেন প্রবাসী শ্রমিকেরা।
এর দায়ে 57 জনকে বিভিন্ন মেয়াদে জেলে পাঠায় আরব আমিরাতের সরকার। বাংলাদেশি ওই শ্রমিকদের মাত্র 48 ঘন্টার ট্রায়ালে সাজা দেয়া হয়। এ ঘটনায় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে জানান সাবেক সরকারের কর্তা ব্যক্তিরা। সংশ্লিষ্ট দেশের আইন অনুসারে সাজা হওয়ায় কর্মীদের মুক্ত করা সম্ভব নয় বলেও জানানো হয়। তবে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে প্রকাশ্যে বিক্ষোভ শাস্তিযোগ্য অপরাধ হলেও বিষয়টি সম্পর্কে জানেন না বেশিরভাগ বাংলাদেশি কর্মী। মানবিক দিক বিবেচনায় প্রবাসে সাজা পাওয়া এই শ্রমিকদের জেল থেকে ছাড়াতে উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এরই মধ্যে নিয়োগ দেওয়া হয়েছে আইনজীবী। মঙ্গলবার আবুধাবি থেকে রাষ্ট্রদূত জানান, এই বিষয়ে জোর তৎপরতা চালাচ্ছে বাংলাদেশ মিশন। আমাদের দেশের সাংবিধানিক কিছু রাইট রয়েছে, যেটা প্রিভিলেজ রয়েছে, যেটি মহামান্য রাষ্ট্রপতি বা অন্যরা করতে পারেন। তো এখানে সে সমস্ত অপশনস গুলো এখানকার আমরা যে কিছু বাংলাদেশি লয়ার, একটা কোম্পানি যারা এখানে রেজিস্টার্ড দুবাইতে, তাদেরকে তারা এসছে ভলান্টারি বেসিসে কিভাবে লিগ্যাল যে রিকোর্স গুলো আছে সেগুলোকে আমরা ফলো করতে পারি। পর্যাপ্ত প্রশিক্ষণ ও সচেতনতা ছাড়াই কর্মী পাঠানোর কারণে বিপদে পড়ছেন অনেকে। নিয়োগদাতা দেশগুলোর সাথে শক্ত কূটনৈতিক বোঝাপড়া ও চুক্তি না থাকাকেও দায়ী করছেন অভিবাসন বিশেষজ্ঞরা। আমাদের ট্রেনিংয়ের ভিতরে কোথাও দুর্বলতা আছে। আমরা মাইগ্রেন্ট ওয়ার্কারদের ঠিকমতো আমরা ট্রেনিং দিতে পারি নাই যে আরেকটা দেশে আপনি যে দেশে যাবেন সেই দেশের আইন কানুন কীভাবে পালন করতে হবে। তারা সবসময় চিন্তা করেছে আমার লোক যেতে পারলেই হয়, আমি রেমিটেন্স পাইলেই হয়, রাইট। তা এইটার কারণে তখন দেখা যায় যে অধিকার যেগুলো আছে, যে চুক্তিগুলো, এগুলোকে সরকার করে কি ওভারলুক করে। এদিকে অন্তর্বর্তী সরকার আইনজীবী নিয়োগের আগেই সাজা পাওয়া বাংলাদেশিদের আইনি সহায়তা এগিয়ে এসেছে বেশ কয়েকটি মানবাধিকার সংস্থা। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামে বিভিন্ন ব্যাংকের এটিএম বুথগুলো কার্যত অচল হয়ে পড়েছে। বুথের পর বুথ ঘুরেও টাকা পাচ্ছেন না গ্রাহকরা। এতে প্রয়োজনীয় অর্থের অভাবে বিপাকে পড়েছেন তারা। দ্রুত এই সংকট কাটিয়ে ওঠার আশ্বাস দিয়েছেন ব্যাংক কর্মকর্তারা। বেতন পেলেও বুথ থেকে টাকা তুলতে গিয়ে সমস্যায় পড়েছেন বেসরকারি চাকরিজীবী মোহাম্মদ জাকারিয়া। নাসিরাবাদ ২ নং গেট, জিসি মোড়ের বিভিন্ন ব্যাংকের অন্তত ২০টি বুথে চেষ্টা করে ৩ দিনও পাননি টাকা। এখন স্যালারি পাইলাম, এখন যদি টাকাটা তুলতে না পারি তো আমরা খরচ করবো কিভাবে? এখন বাসা ভাড়া দিব, খাবো কিভাবে? এটার একটা সমস্যা না? তার মতো একই অবস্থায় পড়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এক বুথ থেকে ঘুরছেন অন্যটিতে। কিছু বুথে টাকা মিললেও তা একেবারেই সীমিত, তারপর বন্ধ হয়ে যায় বিকেলেই। 800 টাকা উঠে দেওয়ারই নেই। এই যে 3 দিন ধরে আমার এখন 1 টাকাও নেই পকেটে। শাটার বন্ধ, এখন কখন খুলে কখন বন্ধ করে জানি না, টাকা পাই না। বেসিক্যালি ছোট ছোট ট্রানজ্যাকশনগুলো করার জন্য করে। এখন যদি আমি 500-1000 টাকার জন্য ব্যাংকে যাই, তাহলে ব্যাংকের এটার আর কাজটা কি? স্বাভাবিক সময়ে প্রতিদিন বুথগুলোই টাকা রিফিল করে দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তা প্রতিষ্ঠান। তবে কিছুদিন ধরে নিরাপত্তাহীনতায় তারা আসছেন না নিয়মিত। জান এবং মালের নিরাপত্তার জন্য তো পুলিশের কাছে যাব। যখন আমার জানের নিরাপত্তা নাই, আমি তখন টাকা নিয়ে বা মালের নিরাপত্তা নিয়ে কিন্তু এটিএম বুথে যেতে পারতেছি না। সো এক কথায় যদি বলতে হয়, আমাকে বলতেই হবে শুধুমাত্র নিরাপত্তার অভাবে আমরা এই সাপোর্টটা দিতে পারতেছি না। সাম্প্রতিক সময়ে নগরীর নিরাপত্তা নিয়ে নানা সীমাবদ্ধতার কথা জানান পুলিশ কমিশনার। তবে দ্রুততা কাটিয়ে ওঠার আশ্বাসও দিয়েছেন তিনি। যেসব জায়গায় আমার ফুল ফেজেড পুলিশ রয়েছে, সেই সব জায়গায় আমি পুরো দমে আমি তাদেরকে সাপোর্ট দিতে পারবো যে এটিএম বুথগুলো টাকা দেবো পড়তে। যে আমার তো মাত্র 5টাই হয়েছে, তবে তো আরও তো 11টা থানা ফুল ফেজেড রয়েছে। এটিএম বুথে অর্থ সংকটের পাশাপাশি ব্যাংক থেকেও একজন গ্রাহক সর্বোচ্চ 2 লাখ টাকার বেশি তুলতে পারছেন না। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। বিভিন্ন ব্যাংকের এটিএম বুথগুলো কার্যত অচল হয়ে পড়েছে। বুথের পর বুথ ঘুরেও টাকা পাচ্ছেন না গ্রাহকরা। সিলেটের পরিস্থিতি জানাতে এবারে যোগ দিচ্ছেন সহকর্মী রানা মজুমদার। রানা, বলা হচ্ছে যে নিরাপত্তার সীমাবদ্ধতার কারণে বুথগুলোতে টাকা রিফিল করা যাচ্ছে না। তো সিলেটের পরিস্থিতিও কি এরকমই? দেখুন, কিছুদিন আগেও সিলেটের যে এটিএম বুথগুলো রয়েছে সেগুলোতে কিন্তু এই ধরনের সমস্যাটি দেখা দিয়েছিল এবং তখন আমরা দেখতে পেরেছিলাম যে এটিএমে যারা টাকা তুলতে গিয়েছিলেন তারা কিন্তু আসলে টাকা তুলতে পারেনি এবং অনেকের তখন কিন্তু বেতন হয়েছিল এবং অনেকের তখন
বিভিন্ন জরুরি প্রয়োজনে টাকার প্রয়োজন ছিল, সেক্ষেত্রে কিন্তু তারা এই টাকাটি এটিএম বুথ থেকে তুলতে পারেননি বলে তারা আমাদেরকে জানিয়েছিলেন। এবং সেক্ষেত্রে আমরা দেখতে পেরেছি সিলেটের যে বিভিন্ন এটিএম বুথগুলো রয়েছে সেই এটিএম বুথগুলো কিন্তু অনেক ক্ষেত্রেই শাটার বন্ধ ছিল এবং সেখানকার যারা নিরাপত্তা রক্ষী যারা ছিলেন তারা জানিয়েছিলেন যে আসলে এটিএম বুথে টাকা নেই কিংবা আরও যে নিরাপত্তাজনিত ইস্যু রয়েছে সেগুলোর কারণ দেখিয়ে মূলত এটিএম বুথগুলো বন্ধ ছিল এবং যার কারণে যারা গ্রাহক ছিলেন সেই সকল ব্যাংকের তারা কিন্তু এটিএম বুথ থেকে তখন আর টাকা তুলতে পারেননি। পরবর্তীতে আমরা যখন দেখলাম যে পরিস্থিতি অনেকটাই উন্নতির দিকে যাচ্ছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিও অনেকটা স্বাভাবিক হচ্ছে, পাশাপাশি সেনাবাহিনীর টহল এবং পরবর্তীতে আমরা দেখলাম যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশ সদস্যরাও কিন্তু তারা কাজ করতে শুরু করেছেন এবং এর পরিপ্রেক্ষিতে আমরা দেখলাম যে মোটামুটি ব্যাংকগুলোর যে এটিএম বুথগুলো রয়েছে সেগুলো কিন্তু আবার সচল হয়েছে এবং সেখানে আমরা দেখতে পেরেছি যে গত 2-3 দিন যাবতই কিন্তু গ্রাহকরা তারা নির্বিঘ্নে তারা কিন্তু এটিএম বুথগুলো থেকে টাকা উত্তোলন করতে পারছেন। কিছুক্ষণ আগেও আমরা একজন গ্রাহকের সাথে কথা বলছিলাম, তিনি যে বিষয়টি জানিয়েছেন যে এখন কিন্তু তারা এখন অনেকটাই স্বস্তি বোধ করছেন এবং নিরাপদ বোধ করছেন এবং যার কারণে তারা এটিএম বুথে এসে তারা কিন্তু টাকা উত্তোলন করতে পারছেন এবং তারা জানিয়েছেন তারা যে পরিমাণ টাকা চাচ্ছেন অনেক ক্ষেত্রেই কিন্তু তারা সেই পরিমাণ টাকা তারা তুলতে পারছেন। পাশাপাশি আরেকটি বিষয় হচ্ছে আমরা ব্যাংক কর্মকর্তা যারা রয়েছেন তাদের সঙ্গেও কথা বলার চেষ্টা করেছিলাম, তারা যে বিষয়টি বলছেন যে পূর্বে কিন্তু নিরাপত্তাজনিত ইস্যুর কারণে অনেক ক্ষেত্রেই তারা ব্যাংকের যে এটিএম বুথগুলো থেকে অনেক গ্রাহকরা টাকা তুলতে পারেননি, তবে এখন সেনাবাহিনীর টহল পাশাপাশি পরিস্থিতি উন্নতি হওয়ার কারণে এটিএম বুথগুলো থেকে মূলত তারা এখন টাকা তোলার যে প্রক্রিয়াটি সেটি শুরু হয়েছে এবং সেক্ষেত্রে গ্রাহকরাও কিন্তু এই সুবিধাটি পাচ্ছেন। পাশাপাশি আরেকটি বিষয় হলো যে এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হওয়ার কারণে গ্রাহকদের মনে যে স্বাভাবিক একটি এবং স্বস্তি ফিরে এসেছে, গ্রাহকরা চান সেটি যেন আরও স্বাভাবিক হয় এবং পরিস্থিতি স্বাভাবিক হলে তারা যেন তাদের কাঙ্ক্ষিত যে অর্থটি সেটি যেন এটিএম বুথ থেকে তুলতে পারেন, এটি হচ্ছে গ্রাহকদের প্রত্যাশা। সিলেট থেকে জানাচ্ছিলেন সহকর্মী রানা মজুমদার। গাজীপুরে পুরোদমে চলছে শিল্প কারখানার উৎপাদন, ক্ষতি পোষাতে অতিরিক্ত সময় কাজ করছেন শ্রমিকরা। নিরাপত্তা নিয়ে সংশয় থাকলেও শিল্প পুলিশের কাজে ফেরায় কেটে গেছে সেই উদ্বেগ। এখন ক্ষতি পোষাতে উঠে পড়ে লেগেছেন মালিক শ্রমিকরা। সাম্প্রতিক পরিস্থিতি থেকে বেরিয়ে এসেছে গাজীপুর শিল্পাঞ্চল। প্রায় এক সপ্তাহ পর রপ্তানিমুখী সহ বিভিন্ন কারখানার উৎপাদন চলছে পুরোদমে। তবে নিরাপত্তা নিয়ে কিছুটা সংশয় থাকলেও কেটে গেছে সেই উদ্বেগ। এরই মধ্যে কাজে ফিরেছে শিল্প পুলিশ। জেলার 4টি জোনে কারখানা নিরাপত্তায় মাঠে নেমেছে আইন শৃঙ্খলা বাহিনী। টহল জোরদারের পাশাপাশি বিভিন্ন কারখানায় গিয়ে মালিক শ্রমিকদের খোঁজ খবর নিচ্ছে তারা। সারা বাংলাদেশ যে একটা পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছে, ওর মাঝখানে আমাদের মতো মানুষ যারা অনেস্টলি ব্যবসা করার চেষ্টা করি তাদের কিন্তু মেইন শঙ্কাটা ছিল যে কিছু হলে আমরা কোথায় গিয়ে বলবো, কার কাছে যাব। তো আলহামদুলিল্লাহ যখন প্রশাসন কাজটা শুরু করে আমরা আশ্বস্ত ফিল করি। বিজিএমএ নেতারা জানিয়েছেন পুলিশের কাজে যোগদানের পর থেকে মালিক শ্রমিকদের শঙ্কা দূর হয়েছে। এখন শতভাগ উৎপাদনে চলছে সব কারখানা। আমরা খুশি, আশাবাদী বিজিএমই থেকে এবং আমরা মালিকরা, যেহেতু পুলিশের কার্যক্রম শুরু হয়েছে আমরা মনে করি এখন আমরা নির্বিঘ্নে প্রতিষ্ঠানগুলো চালাতে পারবো, মালিক শ্রমিক সবাই নিরাপদ। সহিংস ঘটনায় তাদের অনেক সদস্য হতাহত হয়েছেন। এখন থেকে আরও আন্তরিকভাবে পুলিশ কাজ করবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। আমাদের যারা নিচের লেভেলের যাদের যে 11 দফা দাবি ছিল উনি আশ্বস্ত করেছেন যে এই দাবিগুলা পর্যায়ক্রমে উনি বাস্তবায়ন করবেন। এর এই পরিপ্রেক্ষিতে গত পরশুদিন থেকে, ইনফ্যাক্ট গতকালকেও আমাদের টহল এবং পেট্রোল দল ছিল। গাজীপুরে 2000-এর বেশি তৈরি পোশাক কারখানা রয়েছে। এরই মধ্যে শতভাগ উৎপাদনে ফিরেছে কারখানাগুলো। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নাগালে আসছে না পেঁয়াজ, আলু সহ নিত্যপণ্যের দাম। বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আহসান রিটন। রিটন, নিত্যপণ্যের দাম নাগালে না আসার কারণ হিসেবে ব্যবসায়ীরা কি বলছেন?
দেখুন, আমরা গতকালকে এবং বেশ কয়েকদিন ধরে চট্টগ্রামের বিভিন্ন বাজার ঘুরে দেখেছি। আজকেও আমরা এই মুহূর্তে চট্টগ্রামের একটা বাজারে এসেছি। আমরা যেটি দেখছি সেটি হচ্ছে আসলে সরকার পরিবর্তনের সাথে সাথে এখানে বাজারগুলোতে আসলে ভোক্তা অধিকার এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমস্ত শিক্ষার্থী রয়েছে তাদের যে যৌথ অভিযান, সেই অভিযানের ফলে আসলে বাজারে সবজির দাম থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত পণ্য রয়েছে সেগুলোর দাম কমতে শুরু করেছে। আমরা দেখেছি যে আলু ছাড়া, আলুর দাম এখনো পর্যন্ত 60 টাকা রয়েছে। এটি ছাড়া অন্যান্য যে সমস্ত পণ্য সেই সবজি সেগুলোর দাম আসলে এখন প্রতিটি সবজিতে এখন 10 থেকে 20 টাকা পর্যন্ত কম দামে বিক্রি করা হচ্ছে। পাশাপাশি আমরা যদি একটু ডিমের কথা বলি, সেই ডিম আমরা একজন ব্যবসায়ীর সাথে কথা বলছি, তিনি যেটি বলছেন সেটা হচ্ছে এই মুহূর্তে ডিমের দাম অনেকটাই সহনীয় পর্যায়ে, অর্থাৎ যেই ডিম 170 টাকা পর্যন্ত বিক্রি হয়েছিল সেটা এখন 140 থেকে 45 টাকায় বিক্রি হচ্ছে। কিন্তু ক্রেতা সাধারণের যে উপস্থিতি তারা আগে দেখেছিলেন সেটি আসলে এখন নেই এবং সেই কারণে দাম কমার পরেও তারা আসলে কাঙ্ক্ষিত যে ক্রেতা সেটি দেখা পাচ্ছেন এবং ফলে তারা আসলে ক্রমাগত লোকসান গুনছেন। আরেকটি আরেকটি স্বস্তির বিষয় হচ্ছে আমরা দেখেছি আসলে মুরগির বাজারে যে অস্থিতিশীল অবস্থায় দেখেছিলাম সেটা আসলে এখন অনেকটাই কম। আমরা দেখেছি যে দেশি মুরগি 600 টাকা পর্যন্ত বিক্রি হয়েছিল, সেটি এখন 560 টাকায় বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগি যেটি 200 টাকা পর্যন্ত বিক্রি হয়েছিল সেটা এখন 40 টাকা কমে 160 টাকায় বিক্রি হচ্ছে এবং সোনালী মুরগি যেটি 270 টাকায় বিক্রি হয়েছিল সেটি এখন 270 টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ প্রতিটি পণ্যেই আসলে দাম এখন বলা যেতে পারে যে অনেকটাই সহনীয় পর্যায়ে আছে এবং বিক্রেতারা বলছেন যদি ভোক্তা অধিকার এবং অন্যান্যদের যে সমস্ত তদারকি রয়েছে সেগুলো যদি চলমান থাকে, প্রতিদিনই যদি কেউ না কেউ যদি অভিযান চালায় তাহলে বাজার যে অস্থিতিশীল অবস্থা সেটি কমবে। পাশাপাশি তারা মনে করছেন যে দীর্ঘদিন ধরে যে সিন্ডিকেটের হাতে তারা বন্দী ছিলেন সেই সিন্ডিকেট এখন ভাঙতে শুরু করেছে। সঙ্গত কারণেই পণ্যের দাম কিছুটা কম, তবে অসময়ে যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে আসলে ক্ষেত নষ্ট হয় এবং সেই কারণে দামও কিছুটা বাড়ে বলে মনে করছেন বিক্রেতারা। চট্টগ্রাম থেকে পণ্যের বাজার দরের খবর জানাচ্ছিলেন সহকর্মী আহসান রিটন। শিক্ষার্থীদের রং তুলিতে রঙিন হয়ে উঠছে রাজধানীর বিভিন্ন সড়ক। যেখানেই ফাঁকা জায়গা পাচ্ছেন সেখানেই নিজেদের সৃজনশীলতা প্রকাশ করছেন শিক্ষার্থীরা। গ্রাফিতিতে স্থান পাচ্ছে দ্রোহের ইতিহাস, নিহতদের স্মৃতি আর অন্যায় অনিয়মের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ। আন্দোলনের প্রদীপ শিখা হয়ে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন রংপুরের আবু সাইদ। ঘাতক পুলিশের গুলিতে নিভে যায় তার জীবন প্রদীপ। এই গ্রাফিতিতে ফুটে উঠেছে সেই কাহিনী। শিক্ষার্থীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে বিজয়। এবার সংস্কারের দায়িত্বটা তাদেরই, তাই বলছে এই ছবি। ছাত্রীদের ওপর ছাত্রলীগের হামলার চিত্র ফুটে উঠেছে রংতুলিতে। ফার্মগেট তেস্তুরি বাজার রোডের দেয়ালে স্থান পেয়েছে শিক্ষার্থীদের এমন সৃজনশীল সৃষ্টিকর্ম। স্মরণ করা হচ্ছে শহীদদের। দ্রোহের পাশাপাশি রয়েছে সাম্য ও একতার বাণী। রাজধানীর মানিক মিয়া এভিনিউর দেয়ালও সেজে উঠেছে শিক্ষার্থীদের রং তুলির আঁচড়ে। কোথাও মুগ্ধর পানি বিতরণ, কোথাও চাওয়া হচ্ছে শহীদদের বিচার। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দেয়াল সহ অসংখ্য অলিগলিতে এখন শিক্ষার্থীরা চালিয়ে যাচ্ছেন গ্রাফিতির কাজ। আইন ও ক্ষমতার অপব্যবহার ও অপরাজনীতির বিরুদ্ধেও অবস্থান পরিষ্কার করছেন তারা। রেভলিউশন যখন আসে, এটা আমরা মনে করি রেভলিউশনটার পরিচয় আসে শিল্পের মাধ্যমে। আমরা যে রেভলিউশনটা করেছি এটা এখনকার মানুষ এই শিল্পগুলো দেখে তারা এই জিনিসটা উপলব্ধি করতে পারবে। এটা পার্শিয়াল বিজয় বলতে পারেন, বিজয় এখনো আসা বাকি। যদি দেশটা শুধরায় তাহলেই আপনার বিজয়টা আসবে। যদি আমরা আগের ওই লুপেই চলে যাই তাহলে আর ভাই ওটা বিজয় বলে কাউন্ট করা ঠিক হবে না। রাষ্ট্র সংস্কারের জন্য আপাতত আমার মনে হয় যে এখন অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়াটা খুবই জরুরি। আর সবার আসলে মানে নিজেদের অবস্থানে থেকে দায়িত্বশীল হওয়াটাও খুব বেশি জরুরি বলে আমি মনে করছি। সড়কের এমন গ্রাফিতিগুলো যদি সমাজের মানুষের চিন্তাধারায় পরিবর্তন আনে তবেই তাদের সার্থকতা বলছেন শিক্ষার্থীরা। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল বিরতিহীন সংবাদে। আমন্ত্রণ পরের আয়োজনে।